শুভ দুপুর দর্শক, আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ সংবাদ নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন বিজনেস আওয়ারে। সাথে আছি আমি রিয়াজ সুমন। শনি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচারিত হচ্ছে এই অনুষ্ঠান। আয়োজনে থাকছে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর এবং খবরের বিশ্লেষণ। এছাড়াও থাকবে শেয়ার বাজার এবং মুদ্রা বাজারের আপডেট। দেশে বিএসটিআইতে পরীক্ষা করা পণ্য রপ্তানির পর বিদেশের মাটিতে আবারও ল্যাব টেস্টের সম্মুখীন হতে হচ্ছে। এর ফলে রপ্তানিতে জটিলতা তৈরি হচ্ছে বলে অভিযোগ করেছেন রপ্তানিকারকরা। মঙ্গলবার বিশ্ব মান দিবসের আলোচনায় এমন অভিযোগ করেন উদ্যোক্তারা। এ সময় ভেজালে চ্যাম্পিয়ন বাংলাদেশকে সবার আগে ভেজাল মুক্ত করার তাগিদ দেয় কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব, আর সরকারি প্রতিষ্ঠানের নজরদারি বাড়ানোর আহ্বান জানায় এফবিসিসিআই। দেশে নকল ও নিম্নমানের পণ্য ও সেবার প্রতারিত হওয়ার ঘটনা ঘটছে অহরহ। কেননা বাজারে হাজার হাজার পণ্য থাকলেও বাধ্যতামূলক মানসনদ আছে মাত্র ৩১৫টির, যে কারণে নিম্নমানের পণ্য ও নকল ভেজাল পণ্যের বাজার সয়লাভ, যার ফলে পণ্য বা সেবার মান নিয়ে ভোক্তাদের সন্তোষজনক প্রতিক্রিয়া পাওয়া অনেকটা দুরূহ ব্যাপার। এমন বাস্তবতায় প্রতি বছরের মতো এবারও পণ্য ও সেবার মানের বিষয়ে সচেতনতা বাড়াতে পালিত হচ্ছে বিশ্ব মান দিবস। সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণে মান প্রতিপাদ্যে এবছরও বিএসটিআই আয়োজন করে মান দিবসের আলোচনা সভা, যেখানে ব্যবসায়ীরা অভিযোগ করেন বিএসটিআইতে পরীক্ষা করা পণ্য রপ্তানির পরও ল্যাব টেস্টের সম্মুখীন হতে হয়, যা জটিলতায় ফেলে দেয় রপ্তানিকারকদের। ব্রিটিশ স্ট্যান্ডার্ডের যা যা রেগুলেশন আছে সেটার জন্য হাসিফ ভাই আপনারা আমাদেরকে অ্যাকাউন্টেবল করেন, আর আমাদের বাংলাদেশের স্ট্যান্ডার্ডের মধ্যে যা যা ডেভেলপমেন্টের জায়গা আছে আনয়ন করেন। এ সময় বিএসটিআইতে পরীক্ষার দীর্ঘসূত্রিতার সমালোচনা করেন ক্যাব সভাপতি। পণ্যের রপ্তানি বাড়াতে মানসম্মত ল্যাব তৈরিরও তাগিদ দেন তিনি। কোরআন শরীফে যেটা বলা আছে যে ওজনে কম দেওয়া যাবে না, ভেজাল দেওয়া যাবে না, কিন্তু আমার মনে হয় পৃথিবীর মধ্যে আমরা এমন একটা জাতি যে অনেক কিছুতেই আমরা চ্যাম্পিয়ন হতে পারি না, কিন্তু এখানে আমরা খুব চ্যাম্পিয়ন। সারা ওয়ার্ল্ডের মধ্যে আমি বলবো যে এখানে আমরা চ্যাম্পিয়ন। তবে শিল্প সচিবের দাবি বিএসটিআই মানের দিক থেকে এগোলেও তেমন প্রচারণা নেই, আর বিভিন্ন জেলায় আন্তর্জাতিক মানের ল্যাব তৈরি করা হয়েছে বলে জানান বিএসটিআই এর মহাপরিচালক, যেখানে স্বল্প মূল্যে বিভিন্ন পণ্যের আন্তর্জাতিক মানের ল্যাব টেস্ট করতে পারবেন ব্যবসায়ীরা। বিএসটিআই নাম জানে সবাই, কিন্তু বিএসটিআই যে স্ট্যান্ডার্ড কতটুকু এগিয়েছে সেটার ব্যাপারে যদি আপনারা মানুষের দৌড় করায়, আপনাদের লেখনীর মাধ্যমে, আমাদের প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে যদি আমাদের মানুষের কাছে পৌঁছতে পারেন, সেটাই হচ্ছে আমাদের বড় উপকার। ব্যবসায়ী ভাইদের যে পণ্যটি অভ্যন্তরীণ মার্কেটে এবং দেশের গণ্ডি পেরিয়ে বাহিরে যে প্রেরণ করবে, তার জন্য প্রয়োজনীয় যে টেস্ট রয়েছে বা যে সাপোর্টগুলো রয়েছে, সেই সাপোর্টগুলো যেন আমরা দিতে পারি, সেই জন্য আমরা সচেষ্ট রয়েছি। এ সময় প্রতিষ্ঠানের দক্ষতা, পণ্যের গুণগত মান, গ্রাহক সন্তুষ্টি এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করায় 12টি কোম্পানিকে আইএসও সনদ দেয় বিএসটিআই। মিনা ফেরদাউস, নিউজ 24, ঢাকা। দর্শক, আমরা রিপোর্টে দেখছিলাম যেখানে বলা হয়েছিল যে পণ্যের মান দিবসের আলোচনায় পণ্যের মান নিয়ন্ত্রণ এবং মান উন্নয়নের যে বিষয়ে, সে বিষয়ে রপ্তানিকারকদের প্রতিক্রিয়া, কনজিউমার অ্যাসোসিয়েশনের প্রতিক্রিয়া এবং সরকারের প্রতিক্রিয়া, সব প্রতিক্রিয়াগুলো দেখে মনে হয়েছে যে আসলে পণ্যের মান উন্নয়নের চ্যালেঞ্জ এখনও রয়েই গেছে। সে বিষয়টি ধরেই আজ আমরা আলোচনা করতে চাই। আমাদের আজকের আলোচনার বিষয়ে পণ্যের মান উন্নয়নের চ্যালেঞ্জ, এ বিষয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি জনাব এস.এম. শফিকুজ্জামান, যিনি সরকারের সাবেক সচিব এবং ভোক্তা অধিকারের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। একই সাথে আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন অর্থনীতিবিদ ডক্টর মাহফুজ কবির। দুজনের কাছ থেকে আজকে আমরা এই বিষয়ে আলোচনা করব। মাহফুজ কবির দুজনে আমাদের সাথে যুক্ত আছেন। মাহফুজ কবির, প্রথমে আসলে এই বিষয়টি নিয়ে ডক্টর শফিকুজ্জামানের কাছেই আসতে চাই যে আমরা গতকালকে মান দিবস পালন করলাম বিশ্বব্যাপী, বাংলাদেশেও সেটি পালন করা হলো। সেখানে আসলে নানান ধরনের কথা উঠে এসেছে, যার মধ্যে সবচেয়ে যে বিষয়টি উঠে এসেছে যে বাধ্যতামূলক পণ্য হাজার হাজার পণ্য থাকলেও বাধ্যতামূলক পণ্য মাত্র 315টি। এই যে পণ্যের মান উন্নয়নের যে বিষয়টি বা চ্যালেঞ্জটি, সেটি আসলে কেমন রয়েছে এই মুহূর্তে বাংলাদেশে? ধন্যবাদ এবং নিউজ 24-এর দর্শকদেরকে আমি ক্যাবের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে গতকালকে আমরা সারা বিশ্বের মতো বাংলাদেশেও
মান দিবস পালিত হয়েছে এবং সেই মান দিবসে আমি উপস্থিত ছিলাম এবং আপনাদের যেটি রিপোর্ট দেখলাম সেখানে এই আমাদের বক্তব্যগুলো এবং ওখানে যারা উপস্থিত ছিলেন বিশেষ করে প্রাইভেট সেক্টর থেকে প্রাণ গ্রুপের চেয়ারম্যান উপস্থিত ছিলেন এবং শিল্প সচিবও উপস্থিত ছিলেন এবং তাদের বক্তব্য শুনলেন। প্রথম যে বিষয়টি হলো পারসেপশনটা কি, একটি হলো যে মান নিয়ন্ত্রণের জন্য সরকারের মূলত অ্যালোকেশন অফ বিজনেস থাকে, অর্থাৎ কোন প্রতিষ্ঠান কি কাজ করবে সেটার জন্য আমাদের একমাত্র প্রতিষ্ঠান হলো বিএসটিআই, বিশেষ করে পণ্য বা পণ্য সামগ্রী যেগুলো আমরা কনজিউমার আইটেম। এর বাইরে আরেকটি মান নিয়ন্ত্রণের জন্য যেটা আমাদের ওষুধের ক্ষেত্রে যেটা আমাদের ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন করে। তা আমরা মূলত যেটি আমাদের যে পণ্যগুলো সেটি হলো শুধু খাবার পণ্য না, এর বাইরেও পণ্য বলতে আপনার আমাদের অনেক পণ্য যেগুলো আমরা ব্যবহার করি, আমাদের ফ্রিজ বলেন, আমাদের তার বলেন, যেটা কেবল বলেন, আমাদের ইলেকট্রিক সামগ্রী বলেন, এগুলোও কিন্তু সেই পণ্যের মধ্যেই পড়ে। তাই সেই জায়গাটায় যেটা খুবই দুঃখজনক যে আমি যে বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা যখন মার্কেটে যাই কোনো জিনিস কিনতে, তখন আমাদের মাইন্ডসেটটা এরকম থাকে যে এটি কি আসলে সেই মানসম্মত পণ্য কিনা বা এটি কি নকল বা ভেজাল পণ্য কিনা। এবং আমি দায়িত্ব নিয়েই বলছি, আমি যেহেতু দীর্ঘদিন কমার্স মিনিস্ট্রিতে কাজ করেছি, প্রায় 11 বছর, আমি ভোক্তা অধিকারের ডিজি হিসেবে 2.5 বছর কাজ করেছি এবং সেখানে আমার যে কার্যক্রমের মধ্যে আমি যেটা দেখেছি, বাংলাদেশে এমন কোনো পণ্য নেই যেটি নকল হয় না। তাহলে কি দাঁড়াচ্ছে যে আমাদের পণ্য যেটি বাজারজাত করা হচ্ছে সেটি নকল পণ্যে কিন্তু সয়লাভ হয়ে যাচ্ছে। এখানে প্রবলেমটা কোথায়? প্রবলেমটা কিন্তু বহুবিধ। একটি হলো যে খাবারের ক্ষেত্রে আমি যদি একটি নকল ভেজাল জিনিস খাই সেটা আমার জনস্বাস্থ্যের জন্য যেমন হুমকি, একইভাবে আমাদের যেমন ইলেকট্রনিক পণ্য যেটা আছে, আমি সিম্পল যদি কেবলের উদাহরণ দিই অথবা ইলেকট্রিক ডিভাইসের উদাহরণ দিই, আপনি একটা ফ্যাক্টরি যিনি এস্টাবলিশ করেছে সেখানে 500 কোটি টাকা লোন নিয়েছে এবং সেই ফ্যাক্টরিতে যে কেবলটা দেওয়ার কথা এটি যদি নকল কেবল হয় তাহলে এটি কিন্তু আপনার সেই লোড বেয়ারিং ক্যাপাসিটি থাকে না, এটা তখন একটা অগ্নি, যেটা গতকালকে একটা ঘটনা ঘটেছে যেটা কেমিক্যাল গোডাউনে আগুন লেগেছে, এরকম অনেক ইন্ডাস্ট্রিতে শুধুমাত্র অগ্নিপাতের একমাত্র কারণ হলো আপনার এই যে নকল ভেজাল ইলেকট্রনিক ডিভাইস আপনার ওখানে বিক্রি হচ্ছে দেখে এটা ইনস্টল করার জন্য। তাহলে দেখেন আমরা কত ভয়াবহ ঝুঁকিতে আছি, যেমন জনস্বাস্থ্যের ঝুঁকিতে এবং আমাদের জীবন মরণের একটা ঝুঁকিতে রয়েছে। তো সেখানে যেটি দরকার সেটি হলো যে আমাদের যে প্রতিষ্ঠান যেটি আছে বিএসটিআই, যে তাদের যে দায়িত্ব, সেখানে আমরা যেগুলো দেখেছি এবং আমি আমার সরকারি কাজে যখন ছিলাম তখন আমি বিএসটিআই এর কাউন্সিল মেম্বার ছিলাম, সেখানে যে জিনিসটা আছে তাদের সক্ষমতার একটা বিষয় আছে, সক্ষমতার সাথে সাথে তাদের যে ল্যাবগুলো আছে সেই ল্যাবগুলো যে টেস্ট করে সেই বিষয়গুলোর সাথে এই বিষয়ে আরো বিশদ আলোচনা করব। একটু ডক্টর মাহফুজ কবির আমাদের সাথে যুক্ত আছেন, তার কাছ থেকে একটু জানতে চাই। মাহফুজ কবির, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছি যে পণ্যের মান। আমরা গতকালকে মান দিবস পালন করলাম সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে। আসলে আপনার চোখে পণ্যের মান নিয়ন্ত্রণ বা মান উন্নয়ন কতটা হয়েছে বলে মনে করছেন? হ্যাঁ, মানের উন্নয়ন তো আসলে এটা একটা গ্র্যাজুয়াল প্রসেস এবং সেই ক্ষেত্রে আমাদের দেশের যে সমস্ত ইন্ডাস্ট্রি রয়েছে এবং বিশেষ করে ম্যানুফ্যাকচারিং যে সেক্টর, তো সেখানে তারা কন্টিনিউয়াসলি কাজ করছে। তো এখন এই অবস্থাতে আমাদের যেটা সবচেয়ে বড় অভিযোগ সেটি হলো যে আমরা এই যে বিপুল পরিমাণে পণ্য দেশের মধ্যে, দেশের যে যারা ভোক্তা সাধারণ তাদের জন্য উৎপাদন করছি এবং একই সঙ্গে আমরা কিন্তু এক্সপোর্টও করছি। তো ওই দুটো জায়গাতে যে এই বিপুল পরিমাণে পণ্য সামগ্রী রয়েছে, তো সেগুলোর জন্য যথাযথভাবে মান অনুসরণ করা, মানে গ্লোবাল স্ট্যান্ডার্ড মেনটেন করা এবং একই সঙ্গে যেটা টেস্টিং ফ্যাসিলিটি থাকা, তো এটা যেমন একটা রিকোয়ারমেন্ট বা আমি মনে করি যেটা কমপ্লায়েন্সের ক্ষেত্রে আমরা যে অনেকটা পিছিয়ে আছি সেটা বাস্তবতা। এবং একই সঙ্গে এটা যে জনস্বাস্থ্যের একটা বড় ঝুঁকি রয়েছে সেটাও কিন্তু একটা বড় চিন্তার বিষয়। মানে শুধুমাত্র আমাদের উৎপাদিত পণ্য নয়, বরং বিদেশ থেকেও কিন্তু এরকম অভিযোগ শোনা যায় যে বিপুল পরিমাণে পণ্য আসলে চোরাই পথে আসছে, স্মাগলিং হয়ে আসছে। তো সেগুলোর ক্ষেত্রেও বা মেয়াদ উত্তীর্ণ অনেক পণ্য আছে আর কি বাংলাদেশে, হয়তো ভালো প্রোডাক্টই আমদানি করা হয়েছে, কিন্তু এই এই যে একটা রেগুলার ভিজিলেন্সের মাধ্যমে আসলে কোথায় কোন পণ্য রয়েছে, কোন দোকানে এগুলো স্টোর করা আছে, সেটা আবার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, সেগুলোকে হয়তো কোনোভাবে প্রতারণার মাধ্যমে আসলে এই মানে সাধারণ ভোক্তাদের কাছে বিক্রি করা হচ্ছে, এরকম অজস্র বিষয় আছে কিন্তু আমাদের এখানে। তো এটাই বাস্তবতা। কিন্তু এই 300 সামান্য উপরে যে পণ্য সেগুলোর যে পরীক্ষা করা হচ্ছে, আমি মনে করি যে এটা আমাদের একটা সীমাবদ্ধতা। এবং বিএসটিআই কে তো আসলে বলা হয়নি যে তাদের কোনো কিছু কেনা যাবে না, টেস্টিং ফ্যাসিলিটি বা এই যে মান যেটা সেগুলোর জন্য যে সমস্ত প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা, তো সেই জায়গাতে আমি মনে করি না যে এই যে অর্থ বা বাজেটটা কোনো বড় রকমের সমস্যা। আমি মনে করি যে এই বিএসটিআই এর আসলে একটা একটা প্ল্যান দরকার ছিল, যে প্ল্যানটা আমরা এখনো পর্যন্ত পাইনি তাদের কাছ থেকে, যে কি ধরনের তাদের রিকোয়ারমেন্ট,
যে তাদের টেস্টিং ফ্যাসিলিটি বাড়ানোর জন্য যদি ম্যান পাওয়ার লাগে সেই ম্যান পাওয়ারও আমরা, কিন্তু সেটার জন্য জনগণ করের অর্থ দিচ্ছে, এবং জনগণের স্বাস্থ্যের নিরাপত্তা নিশ্চিত করাও কিন্তু তাদের একটা কাজ, এটা একটা বড় দায়িত্ব। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে ক্যাপাসিটি বাড়ানোটা খুব ইম্পর্টেন্ট, এবং সেই জায়গাতে আসলে বিএসটি এর নিজস্ব একটা বিষয় পরিকল্পনার যুক্ত দরকার করতে ছিল। চাই, আরেকটি বিষয় যুক্ত করতে চাই, সেটি হচ্ছে যে গতকালকের যে সেমিনারটি আমরা দেখলাম মান দিবসের, সেখানে রপ্তানিকারকরা অভিযোগ করেছেন যে বাংলাদেশের পণ্য এখান থেকে বিএসটি এর সনদ নেওয়ার পরেও এই পণ্য যখন বিদেশে রপ্তানি করা হয় সেখানে যে আবার সেটা পরীক্ষার মুখোমুখি হতে হয়, এবং সেক্ষেত্রে প্রায় সময় এই রপ্তানি ব্যাঘাত ঘটে, ব্যাহত হয় এবং নানান জটিলতার মধ্যে পড়ে। এই বিষয়টি নিয়ে তারা খুবই উদ্বেগ প্রকাশ করেছে এবং বলেছেন যে এটি আসলে রপ্তানির জন্য একটি ঝুঁকি তৈরি করছে। আপনি এই বিষয়ে কি বলবেন? হ্যাঁ, সেটা ঝুঁকি এবং একই সঙ্গে বাংলাদেশের যেটা ইমেজ সেটাও কিন্তু ক্ষতি করছে। এখন আমাদের আরেকটা অর্গানাইজেশন ছিল, সেটা হলো সার্সো, সাউথ এশিয়ান রিজিওনাল স্ট্যান্ডার্ডস অর্গানাইজেশন। সেখানে কিছু পণ্যের মান নিয়ে কিন্তু অলরেডি এক ধরনের কিন্তু অ্যাপ্রুভাল এসছে, কিন্তু সেগুলো বেশিরভাগই হচ্ছে কৃষি এবং খাদ্য পণ্য, এবং ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টের দুই একটা প্রোডাক্ট আছে যেগুলোকে আসলে এর মধ্যে ইনক্লুড করা হয়েছে, কিন্তু খুবই দুঃখজনকভাবে এটার প্রক্রিয়া কিন্তু অলমোস্ট থেমে গেছে। তো এখন এক্ষেত্রেও কিন্তু আমরা হয়তো আন্তর্জাতিক মান অনুসরণ করতে পারতাম, বা সেখানে একটা সার্টিফিকেট হলো তখন ইন্টারন্যাশনাল মার্কেট অ্যাক্সেস সেটাতে সুবিধা হতো। কিন্তু এখন যেটা হচ্ছে যে আমাদের বিএসটিআই যে সার্টিফিকেশন সেটা যে অ্যাপ্রুভ করে না বা সেটার অ্যাকসেপ্টেন্স নেই, সেটা একটা বাস্তবতা, এবং এইটা কিন্তু আমাদের বটম লাইন, যে এইখান থেকে আসলে কাজ শুরু করার কথা, কিন্তু অভিযোগের জায়গাতে আছে, কিন্তু এই বিএসটিআই এর ক্যাপাসিটি ডেভেলপমেন্ট সেটা হচ্ছে না। তো এখন এই জায়গাতে আমি মনে করি যে একটা বড় পরিকল্পনা দরকার আমাদের দেশের ইমেজের জন্য, আমাদের যে পণ্যের যে রপ্তানি সেটা যাতে বাধাগ্রস্ত না হয়, বা সেখানে যেন আমরা কোনো ইমেজ ক্রাইসিসের মধ্যে না পড়ি, সেটা এখন দেখাটা খুবই জরুরি। জি, এই বিষয়ে জনাব শফিকুজ্জামান আপনি যদি একটু বলতেন যে রপ্তানিকারকরা যে অভিযোগটি করেছেন যে বাংলাদেশি পণ্য বিদেশে যে পরীক্ষার মুখোমুখি হতে হচ্ছে, এটি ডক্টর মাহফুজ কবিরও বললেন যে এটি আমাদের দেশের মান নিয়ে একটা প্রশ্ন তোলা হয় এবং আমাদের দেশের একটা ইমেজ সংকটের একটা বিষয়। আপনি এই বিষয়ে যদি একটু বলতেন। এটা ট্রু, এবং রপ্তানিকারকরা প্রতিটা পদে পদে বিভিন্নভাবে আসলে এটা নিয়ে স্ট্রাগল করছে। প্রথম যে বিষয়টি হলো যে আমরা কেন ফোকাস করছি বিডিএস স্ট্যান্ডার্ড, অর্থাৎ কি আমাদের বাংলাদেশের জন্য মান একরকম আর গ্লোবালি মানটা ডিফারেন্ট কিনা। আমার ফোকাসটা করা উচিত আমাদের এটা হলো গ্লোবাল স্ট্যান্ডার্ড হওয়া উচিত। এখন দেখেন আমি যখন আমদানি করি তখন বিদেশের যে মান নিয়ন্ত্রণ যে সংস্থা তাদের সার্টিফিকেট আমি অ্যালাউ করছি, বাট আমাদের ইভেন পার্শ্ববর্তী দেশ অ্যালাউ করছে না। সেখানে প্রবলেমটা কোথায়? প্রথম কথা হলো যে আমাদের যে বিএসটি এর যে পরীক্ষাগার, সেই পরীক্ষাগারটা কি অ্যাক্রিডেট করা, এবং সেটা কি কতটুকু ইন্টারন্যাশনাল যে অ্যাক্রিডেশন যে কাউন্সিল আছে তারা কতটুকু এটাকে অ্যাক্রিডেট করে, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো প্রতিটা দেশের সাথে বা গোষ্ঠী দেশ, যেমন ধরেন ইউরোপিয়ান ইউনিয়ন একটা গোষ্ঠী, এবং তাদের সাথে আমাদের কি মিউচুয়াল রিকগনিশন আছে কিনা। অর্থাৎ আমি যদি ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডটাকে আমি অ্যালাউ করি, হোয়াই নট আমাদের বাংলাদেশ স্ট্যান্ডার্ড বা আমাদের বিএসটি সার্টিফিকেট অ্যালাউ করবে না। এই কারণে আমি কালকে শিল্প সচিব মহোদয় ছিলেন এবং আমি ওই বিষয়টি প্রশ্ন তুলেছি যে শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব হলো সেখানে এই দেশগুলোর সাথে আমাদের স্ট্যান্ডার্ডের যদি টেকনিক্যাল সাপোর্ট দরকার সেই টেকনিক্যাল সাপোর্টটা নিয়ে আমাদের মিউচুয়াল রিকগনিশন বা আমাদের যেটা রিসিপ্রোকাল যে চুক্তিগুলো করা দরকার সেটা করা দরকার, এক। আর দ্বিতীয় যে বিষয়টি আছে, আপনি দেখেন বিএসটিআই, আমি যখন কাউন্সিলে ছিলাম এবং এখন ক্যাবের সভাপতি হিসেবে আমি নেক্সট কাউন্সিলেও যাব, সেখানে আমি এই দাবি তুলব যে পণ্য যে পরীক্ষার জন্য যে ফি বা এটা তাদের যে সবসময় লাইসেন্স ফি বা এটি কি যৌক্তিক কিনা। এখন একটা লোক যারা আমাদের বড় বড় কোম্পানি আছে সেটা ঠিক আছে, তাদের অনেক অর্থবিত্ত, তাদের অনেক আপনার ফিনান্সিয়াল ক্যাপাসিটি আছে, কিন্তু একজন নতুন একটা বিজনেস করবে তাকে এই বিএসটিআই যে লাইসেন্সগুলো নিতে হয় এবং প্রতিটা পণ্যের প্রোডাক্টের যে মানের জন্য যে সার্টিফিকেশনগুলো নিতে হয়, সেই ফিটাও আমি প্রশ্ন তুলেছি যে এই ফিটা কিন্তু আমাকে ট্রেড ফ্যাসিলিটেশন বা ব্যবসাকে কিন্তু অন্তরায় হয়ে যাচ্ছে। এবং সেখানে গভর্নেন্স ইস্যু যেটা আছে, সেখানে আমাদের কিন্তু সরকারের পাবলিক সেক্টরে গভর্নেন্স ইস্যুটা খুব ইম্পর্টেন্ট। ওখানে অনেক কথা বলা হচ্ছে, অনেক আপনার ল্যাবের কথা বলা হয়েছে, অনেক তাদের উন্নতির কথা বলা হয়েছে, কিন্তু পাবলিক পারসেপশনটা কি, সাধারণ মানুষ বা বিশেষ করে সাধারণ মানুষ এখানে তারা স্টেক হোল্ডারকে মূলত ব্যবসায়ীরা, সেই ব্যবসায়ীদের কাছে বিএসটি সম্পর্কে পাবলিক পারসেপশনটা কি লেভেলে আছে ব্যবসায়ীদের, সেই বিষয়টি কিন্তু ইম্পর্টেন্ট। সেখানে যে জিনিসটা হলো গভর্নেন্স ইস্যু, একমাত্র আমি মনে করি, যেহেতু আমি দীর্ঘদিন সরকারি ছিলাম, আমি সদ্য সরকার থেকে এখন আমি বেসরকারি কাজে নিয়োজিত আছি, সেখানে আমি মনে করি যে আমার এই গভর্নেন্স বা আমাদের দুর্নীতির কথা,
সেই জায়গাটা একমাত্র টুলস হলো আমি যদি টোটাল সার্ভিসটা ডিজিটালাইজ করতে পারি। এখন ধরেন এই যে একটা সার্টিফিকেট নিতে, একটা পণ্যের মানের জন্য তার ওখানে পরীক্ষাগার থেকে রিপোর্ট নিতে কতদিন লাগে, কতজন লোককে পাঠাতে হয়, এবং সেখানে সরকারি ফি এবং বাইরে এগুলো মিলে টিলে কী হচ্ছে, এই বিষয়গুলো কিন্তু এখন প্রশ্ন আসছে। ফাইনালি যে কথাটা আমি এই পর্যায়ে বলতে চাই সেটি হলো যে দেখেন, আমরা স্বাধীনতার আগে বা ওই সময়টা, সেই এখন থেকে 50 বছর আগে, আমরা মূলত ট্রেডিং করতাম। আমাদের কিন্তু এই ম্যানুফ্যাকচার বা ইন্ডাস্ট্রিগুলো কিন্তু আসে না। এটা কিন্তু আমাদের ধরেন গত 20-25 বছরে আমরা কিন্তু এই ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের পর্যায়ে আমাদের যেমন রিফাইনারিগুলো, এগুলো এক একটা কিন্তু জায়ান্ট এক একটা রিফাইনারি। আমাদের যে খাদ্যদ্রব্য প্রতিদিন আমাদের বাসায় আসে, সেটা যে প্রসেস করে এটা কিন্তু আমাদের বাসায় আসছে, এটা কিন্তু এখানে প্রচুর ইনভেস্টমেন্ট আছে, এখানে টেকনোলজি আসছে, সবই আসছে। কিন্তু কথাটা হলো যে এদেরকে ফ্যাসিলিটেট করার জন্য বিশেষ করে বিএসটিআই বা শিল্প মন্ত্রণালয়ের যে ভূমিকাটা ছিল, সেখানে আমরা আসলে এটাকে কতটুকু বিনিয়োগ করছি। এখানে তাদের লোকবলের স্বল্পতা আছে। 20টা জেলায় মাত্র বিএসটিআই অফিস আছে, হয় আমাদের 64 জেলায়, সেখানে যদি আমি 64 জেলায় কেন আমি অফিস করতে পারিনি, এই প্রশ্নগুলো আছে। আমার যেহেতু কাজের ক্ষেত্র বেড়েছে, আমাদের জিডিপি বেড়েছে, সেখানে তো আমি মনে করি যে তাদের এই ক্যাপাসিটি এবং সেখানে টেকনিক্যাল লোকের দরকার আছে বলে মনে করেন। একই সাথে যদি আমি বলি যে এই যে শুধুমাত্র মানের সনদ দিলেই কি সেটা যথেষ্ট কিনা, এরপরে সেটা তদারকি করা হচ্ছে কিনা, সে অনেকে এটা নেওয়ার পরে সেই পণ্যটি সেই মানে উৎপাদন করছে কিনা, ভোক্তার কাছে যাচ্ছে কিনা, এটিও তো দেখার একটা বিষয় আছে, সেটি হচ্ছে কিনা। এবং সেটি মোটেও হচ্ছে না, এবং যেটুকু হচ্ছে এটি আসলে অনেকটাই বলবো যে সুপারফিশিয়াল। আপনি দেখবেন যে ঢাকা সিটি, এটা ক্যাপিটাল, বা চট্টগ্রাম আমাদের নেক্সট লার্জেস্ট সিটি, সেখানে যে পণ্যের মান বা যে পণ্যগুলো যাচ্ছে, আপনি যত গ্রাম এলাকায় যাবেন তত কিন্তু নিম্নমানের পণ্য। তো সেই নিম্নমানের পণ্য যেগুলো তৈরি হচ্ছে, বা ইভেন আমাদের যে ব্র্যান্ড যে কোম্পানিগুলো আছে যারা আমাদের খুব পরিচিত, তাদের প্রতিটা পণ্য নকল হচ্ছে। এই যে নকল হচ্ছে সেটা কি বিদেশ থেকে আসছে? সেটা তো এই বাংলাদেশেই হচ্ছে। তাহলে এটা কোথায় হচ্ছে? এটি কি আপনি মনে করেন স্থানীয় যে যারা আছেন, বিশেষ করে আইনশৃঙ্খলা বাহিনী, তাদের কি নলেজের বাইরে? আমি ভোক্তার ডিজি অবস্থায় আমরা উত্তরাতে একটা বিশাল চকলেট ফ্যাক্টরি আবিষ্কার করলাম। সেখানে 200 জন লোক কাজ করে উত্তরখানে, ঢাকার জাস্ট পাশে। সেখানে আপনার বিশাল ইন্ডাস্ট্রি হয়েছে, এবং সেখানে প্রতিদিন কয়েক ট্রাক নকল ভেজাল যত রকমের চকলেট বিদেশি আছে নকল হচ্ছে। এটি কি আপনার স্থানীয় প্রশাসন যারা আছে বা ওখানে যারা আইনশৃঙ্খলা বাহিনী, তাদের নলেজের বাইরে? তাহলে কি দাঁড়াচ্ছে যে আমাদের চোখের সামনে এটা হচ্ছে, কিন্তু আমরা এটা তাদেরকে বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি না। আপনি দেখেন কসমেটিক, এমন কোনো কসমেটিক নাই বিদেশি ব্র্যান্ডেড যেটা নকল হচ্ছে না। বিদেশি ব্র্যান্ডেড কসমেটিক এখানে আমাদের হেভি ডিউটি আছে, কিন্তু আমাদের দেশেও কিন্তু এখন ভালো ভালো বেশ কিছু মানে আমাদের লোকাল ইনভেস্টমেন্ট আসছে, এবং তারা কিন্তু ইন্টারন্যাশনাল মানের আমেরিকান স্ট্যান্ডার্ড তারা ফলো করে, এফডিএ স্ট্যান্ডার্ড ফলো করে, এবং তারা আমেরিকান মার্কেটেও সীমিত আকারে যাচ্ছে, এটা আস্তে আস্তে এক্সপ্যান্ড হচ্ছে। এমন কোনো কসমেটিক আপনি জানেন যে এই যে হোয়াইটেনিং করার জন্য আমাদের অনেক যারা আমাদের মা বোনেরা আছে, তারা এটা মাখার পরে তাদের স্কিন পুরো ক্যান্সার হয়ে যায়। এখানে হেভি মার্কারি সহ সমস্ত কিছু পাওয়া যাচ্ছে। আমাদের যে খাবারটা খাচ্ছি, আমাদের যে পোলট্রি, সেখানে আপনার হেভি মেটাল পাওয়া যাচ্ছে। আমাদের ইভেন আমরা এই যে পোলট্রি কোথা থেকে আসছে, পোলট্রি ফিড থেকে আপনার এই হেভি মেটালগুলো ঢুকে যাচ্ছে। এবং আপনারা জানেন যে নন কমিউনিকেবল ডিজিজ বাংলাদেশে একটা ভয়াবহ অবস্থা। প্রতিটা ঘরে কিডনি রোগী, প্রতিটা ঘরে আপনার হার্টের রোগী, ক্যান্সারের রোগী। এটা কোথা থেকে আসছে? এই যে আমরা তো নিরাপদ খাদ্যের নিশ্চয়তা দিতে পারিনি। এই জায়গাগুলোতে নিরাপদ খাদ্য নামে একটা অধিদপ্তর আছে আমাদের, তাদের এখন এইখানে দেখেন ভোক্তা অধিকার অধিদপ্তর আছে, নিরাপদ খাদ্য অধিদপ্তর আছে, খাদ্য মন্ত্রণালয়ের আন্ডারে আমাদের বিএসটিআই আছে, আমাদের ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন আছে, এরকম বহু প্রতিষ্ঠান আছে। কিন্তু তারপরে দেখেন আমাদের দেশে কিন্তু এমন কোনো পণ্য নেই যেটা নকল হচ্ছে না। তাহলে কি হচ্ছে যে আমাদের এই মনিটরিংটা যেমন হচ্ছে না, এবং সেটা খুবই ইন্টারেস্টিং ব্যাপার যে একই জায়গায় আবার যাচ্ছে কি সব ডিপার্টমেন্টগুলো যাচ্ছে, কোনো কোঅর্ডিনেটেড অ্যাপ্রোচ। জনাব শফিকুজ্জামান, আমরা একটু এই বিষয়ে ডক্টর মাহফুজ কবিরের মন্তব্য জানতেন। মাহফুজ কবির, আপনি শুনছিলেন যে ডক্টর শফিকুজ্জামান বলছিলেন যে ভেজাল পণ্য উৎপাদনের যে কথাগুলো বলছিলেন নানান ক্ষেত্রে, এবং অনেকগুলো আমাদের প্রতিষ্ঠান আছে এগুলোকে মনিটরিং করার জন্য, সেই জায়গাগুলোতেও দুর্বলতার কথা তিনি বলছিলেন। আপনি এই বিষয়ে কি বলবেন, এবং এটি আসলে আমাদের অর্থনীতির উপরে কিভাবে প্রভাব ফেলছে? হ্যাঁ, খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমি মনে করি যে এই যে আমাদের যে কমপ্লায়েন্স, বিশেষ করে যে এখানকার যে প্রোডাক্টগুলোর মান, এটার মানটা সঠিক আছে কিনা সেটা যাচাই করার জন্য কিন্তু বিপুল কর্মযোগ্যের প্রয়োজন। সেখানে যেরকম অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপাসিটি দরকার, আমি মনে করি যে টেকনিক্যাল বা যে মেশিন রিলেটেড যে ক্যাপাসিটি,
সেটাও খুব ইম্পর্টেন্ট, এবং সেই জায়গাতে আমাদের বড় ঘাটতি আছে। হ্যাঁ, আমরা কিন্তু চাইলে হয়তো কোনো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন থেকে হয়তো মিউচুয়াল রিকগনিশন এগ্রিমেন্ট সেটা করতে পারি, কিন্তু এটা প্রোডাক্ট স্পেসিফিক হতে হবে। তো সেটা পাওয়াটাও কিন্তু অনেক অনেক কঠিন। তো সেখানে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড বা এফডিএ এর সঙ্গে যদি আমরা এটা করতে যাই, তাহলে একটা কিন্তু আমাদের একটা বড় রকমের ক্যাপাসিটি ডেভেলপমেন্ট দরকার। তো সেই জায়গাতে আমার মনে হয় যে এখনই কর্মপরিকল্পনা প্রণয়ন করা প্রয়োজন। আর দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো যে এই যে বিপুল পরিমাণে পণ্য ভেজাল নকল হচ্ছে, তো সেটা একটা বড় উদ্বেগের বিষয়, এবং সেটা সত্য যেটা হচ্ছে, এবং বিশেষ করে গ্রামাঞ্চলে এগুলো যাচ্ছে বা লো ইনকাম নেইবারহুড যেগুলো আছে, তো সেগুলোতে যাচ্ছে। সবাই ভালো পণ্য চায়, বিদেশি পণ্য চায়, ভোগ করতে চায়। তো কিন্তু সেটা নকল হয়ে যাচ্ছে আমাদের ডিউটি স্ট্রাকচারের কারণে, এটাও যেমন সত্য, তেমনি করে কিন্তু আসলে আমাদের যে ওভারসাইট বা এখানকার যে লিগ্যাল যে অ্যারেঞ্জমেন্ট গুলো আছে, তো সেগুলোতেও কিন্তু আমাদের একটা ঘাটতি আছে। সেখানে কোনো হয়তো হয়তো যারা নিরাপত্তা বাহিনীর সদস্য বা যারা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য বা ইভেন এই যে সমস্ত ম্যাজিস্ট্রেটদের কাজ করার কথা করছে বলেই আমার কাছে মনে হয় যে এটা একটা বড় রকমের চিন্তার বিষয়, এখানে কাজ করতে হবে। তো এটার পাশাপাশি আমি মনে করি যে আসলে এই যেহেতু আমাদের অর্থনীতি বাড়ছে এবং ম্যানুফ্যাকচার কিন্তু একটা বিশাল একটা সেক্টর হিসেবে আসছে বাংলাদেশে, জি। তো এইখানে এই কমপ্লায়েন্সটা, যে স্ট্যান্ডার্ডটা, এটা মেনটেন করাটা খুব ইম্পর্টেন্ট। এবং বাংলাদেশের ক্রেডিবিলিটি, মানে প্রোডাক্টের ক্রেডিবিলিটি, এটা কিন্তু আসলে সবাই কম্পিট করছে সারা পৃথিবী জুড়ে। আমরাও যেমন পণ্য উৎপাদন করছি, একই পণ্য কিন্তু অনেক দেশই তৈরি করছে, যার ফলে আমাদের যদি বদনাম হয়ে যায় এবং এটা যদি চলতে থাকে এইভাবে যে না, বাংলাদেশের যে স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন তারা আসলে এখানে স্ট্যান্ডার্ড মেনটেন করতে পারছে না, তো তাহলে সেই ক্ষেত্রে কিন্তু পরবর্তী সময় আমাদের যে মার্কেট অ্যাক্সেস, বিশেষ করে এলডিসি গ্রাজুয়েশনের পরে, তখন কিন্তু এটা একটা বড় রকমের ঝামেলার মতো পড়ে যাবে। আমি মনে করি যে এখনই সময় এটা কম্প্রিহেন্সিভলি আসলে এটাকে অ্যাড্রেস করা, এবং তার জন্য আমাদের কর্মপরিকল্পনা, কৌশল এবং অর্থায়ন, বাজেট, জনবল, এগুলো সবগুলো আমাদের ঠিক করতে হবে। জনাব শফিকুজ্জামান, ডক্টর মাহফুজ কবির বলছিলেন আসলে নানান পরামর্শগুলো তিনি তুলে ধরছিলেন। এখানে আমরা যতটুকু জানি যে সরকার কিন্তু বিএসটিআইতে ভালো একটি বরাদ্দ দিয়েছে এখানে মান উন্নয়নের ক্ষেত্রে। সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। আমরা একটি বিরতি থেকে ফিরে আসতে চাই। দর্শক, সময় হলো বিজনেস আওয়ার একটি বিরতির। আমরা ফিরব কিছুক্ষণের মধ্যেই, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবার আমন্ত্রণ বিজনেস আওয়ারে। ঋণের জন্য আইএমএফ এর চাপিয়ে দেয়া আর কোনো শর্তে নথি স্বীকার করবে না বাংলাদেশ, এমনটাই জানালেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। আর অর্থ সচিব জানিয়েছেন, রপ্তানি উন্নয়ন তহবিল বা ইডিএফ তহবিলের জন্য $50 কোটি সহায়তা দেবে বিশ্বব্যাংকের সহযোগী সংস্থা মিগা। বিশ্বব্যাংক আইএমএফ এর বার্ষিক সম্মেলনে দ্বিতীয় দিনে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তারা। এদিনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন সরকারের প্রতিনিধিরা। করোনা পরবর্তী অর্থনৈতিক ধাক্কায় রিজার্ভের ধারাবাহিক পতন শুরু হলে 2022 সালে আইএমএফের দ্বারস্থ হয় তৎকালীন সরকার। সে সময় নানা শর্তে ঋণ চুক্তি হয় $470 কোটি। পরে 2024-এর গণ আন্দোলনের পর ক্ষমতায় এসে আরও $80 কোটি ঋণ চুক্তি করে অন্তর্বর্তী সরকার। এর জেরে বাড়তে থাকে সংস্কার প্রশ্নে আইএমএফের নানা শর্ত। দর্শক, আমরা আলোচনায় ছিলাম পণ্যের মান উন্নয়নের চ্যালেঞ্জ। এ বিষয়ে আমাদের সাথে দুজন অতিথি যুক্ত আছেন। স্টুডিওতে উপস্থিত আছেন জনাব শফিকুজ্জামান, কনজিউমার অ্যাসোসিয়েশন অফ ক্যাবের সভাপতি, এবং আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন ডক্টর মাহফুজ কবির, অর্থনীতিবিদ। যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছিলাম সেখান থেকে একটু আসি যে আসলে বিএসটি এর যে মানের সনদ যারা নেয়, যেসব প্রতিষ্ঠানগুলো বা বেসরকারি প্রতিষ্ঠানগুলো, তারা আসলে সেটি কি সঠিক প্রক্রিয়ার মধ্যে নিতে পারে? এখানে কি কোনো ছলচাতুরি বা কোনো অনৈতিকভাবে নেওয়ার সুযোগ আছে কিনা? না, এখানে তো আসলে আপনারা জানেন যে পাবলিক সেক্টরের বিভিন্ন অফিস যেখানে থেকে সেবা দেওয়া হয়, সেখানে আমাদের অনেক রকম আপনার গাফিলতি আছে, এবং সেটা তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের, যদি আপনি স্পষ্ট বলি যে দুর্নীতির বিষয়গুলো, এটি বিভিন্ন প্রতিষ্ঠানগুলো পাবলিক সেক্টরের কম বেশি আছে। তো এখানে যে বিষয়টি হলো যে একটি হলো সরকারি ফি, আর হলো আপনার অতিরিক্ত একটা সার্টিফিকেট নিতে কতটুকু দিতে হয়, সেটা আসলে একটু আপনার অ্যানালাইসিস করার বিষয় রয়েছে। প্রথম যে জিনিসটা হলো, যারা সেবা গ্রহীতা, অর্থাৎ যিনি এই সেবাটা নিচ্ছেন, অর্থাৎ একজন ইন্ডাস্ট্রি করবে, তার এই প্রোডাক্টটাকে সার্টিফাই করতে হবে এবং তার মানটাকে টেস্ট করে সেখান থেকে একটা সার্টিফিকেট নিতে হবে। এখন এটা উনি কত স্মুথ নিতে পারেন, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো যে
সরকারি ফি যেটা আছে সেটি কম বেশি সেটা অন্য জিনিস, সেটা আমরা কথা বলবো যে এই ফিটা যত কম হওয়া দরকার হলে এটা ট্রেড ফ্যাসিলিটেশন হবে, কিন্তু সেই ফির বাইরে তার আসলে কত খরচ হচ্ছে, তাই সেই জায়গাগুলোতে আমরা এটা আছে বর্তমানে, এটা বিদ্যমান বিভিন্ন জায়গায় কম বেশি। সেখানে আমাদের একটাই মতো টুলস আছে যেটা আমরা অ্যাপ্লাই করলে, অর্থাৎ টোটাল এই সার্ভিসটা যদি আমরা ডিজিটালাইজ করতে পারি বা অটোমেটেড করতে পারি তাহলেই। তো এখন যেটা হয়েছে কি যে আমরা এই যে অনেক ধরনের আমরা টেকনোলজি ইউজ করছি, কিন্তু পাশাপাশি আবার কিন্তু অফিসে ফিজিক্যালি হাজিরাও দিতে হয়, তো এইটা থেকে বেরিয়ে আসতে হবে এক। আর দ্বিতীয় যে জিনিসটা হলো যে আমার মনে আছে আমি কক্সবাজারে গিয়েছিলাম এবং সেখানে আমি কক্সবাজার মার্কেটে গিয়ে বিএসটিআইয়ের অনুমোদিত একটি চানাচুর ফ্যাক্টরির আপনার তাদের প্রোডাক্টটা আমি বাজার থেকে নিয়ে আমার কাছে প্রথম সন্দেহ হলো যে এই যে প্যাকেটটা এবং যে কোম্পানিটার ওখানে দেওয়া আছে ওখানে লোকাল একটা কোম্পানি, তাই সেটা সম্ভবত এটা বোধহয় ফেক প্রোডাক্ট। তখন দেখা গেল না, এটা সত্যি বিএসটিআই অনুমোদিত। এবং আমি ওখানে লোকজনের কাছে খবর নিয়ে ওই কাছাকাছি তাদের ওই ফ্যাক্টরিটা ছিল, আমি ফ্যাক্টরিতে ভিজিট করতে গিয়ে দেখলাম ভয়াবহ অবস্থা। ওই ফ্যাক্টরির কোনো মানেই এটা পড়ে না, অর্থাৎ একটা টোটাল একটা বস্তির মধ্যে সেখানে ড্রেন, এবং সেই ড্রেনের উপরে আপনার এই চানাচুরগুলো প্রসেস করছে। এবং আমি তাদেরকে যখন ধরলাম লিগালি, তখন দেখা গেল যে তাদের বিএসটিআই সার্টিফিকেট আছে। আমি সাথে সাথে বিএসটিআই অফিসারকে কল করলাম এবং সেটা ডিসিকে বললাম যে এই প্রতিষ্ঠান কিভাবে বিএসটিআই সার্টিফিকেট পেল। এবং আমি তৎকালীন যিনি ডিজি ছিলেন তার সাথে কথা বললাম, এবং কথা বলার পরে এবং সেই অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা হলো। কিন্তু এরকম আমরা কয়টা দেখতে পারবো? তাহলে যে আপনার এরকম একটা ফ্যাক্টরি যখন তারা সার্টিফিকেট দিবে, ফ্যাক্টরির লেআউট আছে এবং সেখানে আপনার কীভাবে ফুড প্রসেস হবে, সেখানে মিনিমাম স্ট্যান্ডার্ড যেটা হাইজিনটা মেনটেন করার কথা, সেটা যদি আমি ফিজিক্যালি যদি না পাই তাহলে কি দাঁড়াচ্ছে যে ওখান থেকে কন্টামিনেট হয়ে আমার বাজারে চলে আসছে, এবং সেই বাজারে সে কিন্তু সার্টিফিকেটধারী, তার কিন্তু বিএসটিআই লোগো ব্যবহার করছে। কিন্তু এই জিনিসটা খুবই দুঃখজনক একটা। দ্বিতীয় যে বিষয়টি আছে যে সেটা হলো যে আমাদের এখানে আমরা যে কাজগুলো করি অনেকটা সাইলো স্টাইলে, অর্থাৎ এক একটা বিচ্ছিন্নভাবে কাজ করি। আমাদের ধর 3টা প্রতিষ্ঠান যদি বলি, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ খাদ্য মন্ত্রণালয়ের আন্ডারে, আমাদের ভোক্তা অধিকার সেটি বাণিজ্য মন্ত্রণালয়ের আন্ডারে, বিএসটিআই আমাদের শিল্প মন্ত্রণালয়ের আন্ডারে। এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো যে এই টোটাল ফোকাসগুলো কিন্তু মোটামুটি কাছাকাছি, তাদের কাজের নেচার বা এটা যে মনিটরিং কেউ করে, কেউ সার্টিফিকেট দিচ্ছে, এই জায়গায় তো আসলে ওইভাবে আমরা সমন্বয় বিল করতে পারিনি। এবং আপনার মনে আছে যে আমাদের যখন রেস্টুরেন্টে দুর্ঘটনা হলো, বিশেষ করে বেইলি রোডে, তখন আমাকে সরকার থেকে দায়িত্ব দিল যে সবগুলো মিনিস্ট্রি প্রতিষ্ঠানকে কোঅর্ডিনেট করে আপনার এই যে আমাদের লাইসেন্সিংটা এটা দেখার জন্য। এবং সেখানে গিয়ে দেখলাম যে সেখানে প্রায় 22টা প্রতিষ্ঠানের লাইসেন্স দিতে হয়। সেখানে ফায়ার সেফটি থেকে আপনার পরিবেশ থেকে শুরু করে সবার নিতে হয়। যদি ফায়ার সেফটির লাইসেন্স দেওয়া হয় তাহলে কিভাবে আপনার সেখানে আগুন লাগে বা আগুনের নিরাপত্তা কতটুকু আছে, তাই এইখানে আমাদের আসলে কোঅর্ডিনেশনের একটা চরম অভাব আছে। আর আমাদের সরকারের এই দুর্বলতার কারণে আমাদের যারা বেসরকারি প্রতিষ্ঠান বা ব্যবসায়ী কমিউনিটি আছে তারা কতিপয় আছে যে আপনার এই নকল ভেজাল করে অতি মুনাফা করছে। এখানে ইথিক্যাল ইস্যু কিন্তু এখানে জড়িত। জি, ডক্টর মাহফুজ কবির, আপনার কাছ থেকে একটু জানতে চাই। মাহফুজ কবির, আপনার কাছে প্রশ্ন যে আপনি জানেন যে গতকালকের যে মান দিবসের যে অনুষ্ঠান হয়েছে সেখানে শিল্প সচিব একটি কথা বলেছেন যে এখন সরকারি প্রতিষ্ঠানের নকল, মানে সরকারি প্রতিষ্ঠানের পণ্য নকল হয়ে যাচ্ছে এবং এটি অহরহ ঘটনা ঘটছে। এটি আসলে মানে এরকম যদি সরকারের প্রতিষ্ঠানের মানে সরকারি পণ্যই যদি নকল হয়ে যায় তাহলে বেসরকারি পণ্য তো আরো সহজ। এই বিষয়ে যদি আপনি একটু বলতেন। না, এটা আসলে খুবই ভয়াবহ খবর, এবং এটা যে হচ্ছে সেটা তো সত্য। এখন এটার হচ্ছে তার কারণ হলো যে আমাদের এখানে কিন্তু ভিজিলেন্সটা কম এবং এটা খুবই দুর্বল। আর এর পাশাপাশি কিছু যেহেতু অসাধু চক্র আছে যারা আসলে এই 2-1 জন যারা অসাধু কর্মকর্তা রয়েছেন, তো তাদের সঙ্গে মিলে আসলে এই কাজটি করছেন। এবং এটা আসলে দুটো কাজ করছে, একটা হলো যে এটা সরাসরি প্রতারণা, এবং এর পাশাপাশি জনস্বাস্থ্যের কিন্তু একটা বড় ঝুঁকি তৈরি করছে তারা। সুতরাং এই জায়গাতে আমি মনে করি যে একই সঙ্গে যেহেতু যে 4টি প্রতিষ্ঠান রয়েছে তাদের পাশাপাশি এই স্বাস্থ্য মন্ত্রণালয়কে এটার সঙ্গে যুক্ত করা যায় কিনা, তো সেটা একটু আমাদের চিন্তা করতে হবে। জনস্বাস্থ্য সবার উপরে। আমরা ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টের মধ্যে নন ফুড যে আইটেমগুলো আছে সেগুলো কিন্তু যদি নকল হয় তাহলে কিন্তু সেটা স্বাস্থ্যের ঝুঁকি আছে, মানে শুধুমাত্র যে খাদ্যপণ্য স্বাস্থ্যের ঝুঁকি তৈরি করছে নকল হিসেবে, তো সেটাই নয়। তো সুতরাং এই প্রত্যেকটা জিনিসে আমাদেরকে একেবারে আইটেম ওয়াইজ এটা ভিজিলেন্সটা দরকার। এবং এখানে যে স্থানীয় প্রশাসন রয়েছে বা পুলিশ আছেন বা আইন শৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীও কিন্তু আছেন, বিভিন্ন জায়গাতে ক্যান্টনমেন্ট যেমন আছে, তাদের কিন্তু সিভিলিয়ান রোল আছে,
এর পাশাপাশি কিন্তু এই যে বিজিবি আছে, আনসার আছে, প্রত্যেকেরই কিন্তু এখানে মানে একটা বড় দায়িত্ব আছে। আমি মনে করি যে এই জায়গাতে মানে ন্যাশনালি তো একটা একটা রোল থাকবে মিনিস্ট্রির, কিন্তু অ্যাট দ্য সেম টাইম লোকাল লেভেলে কি কি কাজ হচ্ছে, কোন জায়গাতে কোন ফ্যাক্টরি কি কি কাজ করছে, তো সেইটা কিন্তু আমাদের মনিটরিংটা খুব ইম্পর্টেন্ট এবং সেই জায়গাতে আসলে আমাদের কাজ করতে হবে। জি, ডক্টর জনাব শফিকুজ্জামান, আপনি যদি এই বিষয়ে বলতেন যে সরকারি পণ্য যদি নকল হয়ে যায় তাহলে আরেকটি বিষয় যদি আপনি এর সাথে যুক্ত করতেন যে দেশের হালাল সার্টিফিকেট যে পণ্যগুলো আছে সেগুলো আবার অন্য মুসলিম দেশগুলো মানতে চায় না, এই বিষয়টি যদি একটু। খুবই দুঃখজনক। আমরা একটি বড় মুসলিম কান্ট্রি, সেখানে হালালের আগে একটু আসি যে আপনার সরকারি পণ্য যেটা নকল হচ্ছে সবচেয়ে বড় উদাহরণ হলো আপনার আখের চিনি। এবং আপনারা জানেন আমাদের যে সুগার মিলগুলো আছে এখন 6টা প্রোডাকশনে আছে এবং তারা বছরে 30 থেকে 40 হাজার টন চিনি উৎপাদন করে এবং সেই 30 থেকে 40 হাজার টন চিনি আমাদের যেটা প্রতিদিন 5,000 টন কনজাম্পশন হয় সেখানে মাত্র 8 দিন সারা বছরের তারা প্রোডাক্ট করে এবং তাদের এই প্রোডাক্টটা অলমোস্ট পুরোটাই আপনার বিভিন্ন বাহিনীর কাছে চলে যায়। বাহিনী বলতে ওই যে আপনার রেশন, সেটা আনসার, পুলিশ এবং আর্মি বা আমাদের যে সেনাবাহিনীর রেশনের জন্য এটা চলে যায়। এই আখের চিনি কিন্তু বাজারে কোনোভাবেই আসার সুযোগ নেই যেহেতু প্রোডাক্টই নেই, কিন্তু আপনি দেখবেন প্রত্যেকটা সুপার মলে আপনার আখের চিনি এবং সেটা হলো কি সরকারি চিনিকল শিল্পের সেই প্যাকেট নকল করে করা হয়েছে এবং এইটা আমরা যখন ভোক্তা অধিকার থেকে অভিযান করলাম এবং সেখানে আমরা এটা ধরে আমরা খুঁজে পেলাম আমাদের এই ঢাকায় একটা সেই কামরাঙ্গীচরে সে একটা বিশাল আপনার গোডাউন করে আমাদের দেশের যে রিফাইনারি চিনি ওখানে এনে সেখানে একটু আখের চিনিটা একটু লালচে রঙের হয়, সেখানে একটা কেমিক্যাল মিশে তারা ওই প্যাকেটগুলো যে আমাদের শিল্প মন্ত্রণালয়ের যে আখের চিনির যে প্যাকেটটা আছে সেই প্যাকেটটা নকল করে করছে। এই জায়গাগুলোতে কি দরকার ছিল সেটি হলো যে আমাদের এটাকে কোথায় হচ্ছে সার্ভিলেন্স, সেটা কি আপনার ওই এলাকায় আমাদের যারা আইনশৃঙ্খলা বাহিনী আছে প্রত্যেকটা থানার বিট আছে, একজন বিটের যে তাদের নলেজের বাইরে কি এটা হচ্ছে? অবশ্যই তাদের নলেজের মধ্যে হচ্ছে। তাহলে তারা এটাকে কেন প্রশ্রয় দিচ্ছে সেটা তো আপনার বলাই বাহুল্য যে সুবিধা সব জায়গায় হচ্ছে। এখন এই জায়গাটা যেমন মনিটরিংয়ের বিষয় আছে আমাদের, এটার বাইরে যেটা আছে যে দেখেন কত ভয়াবহ, আমরা এমন একটা জাতি আমরা শিশু খাদ্য নকল করি এবং শিশু খাদ্য নকলের একটা নমুনা দিয়ে আমরা বছর 3 আগে চট্টগ্রামে একটা ইনফরমেশনের বিরুদ্ধে আমি একটা বড় অভিযান করালাম। আমাদের চট্টগ্রামে ডিডি ফয়েজ আছে ভোক্তার, সেখানে খুঁজে পেলাম একটা গোডাউনে আপনার 100 টন গুঁড়া দুধ যেটা 3 বছর আগে মেয়াদ উত্তীর্ণ হয়েছে সে সলিড হয়ে গেছে, সেইটা ক্রাশ করে আপনার নেসলের প্যাকেটে ভরে আপনার বাজারজাত করা হচ্ছে নিডোর প্যাকেটে। কত বড় দুর্ভাগ্যজনক আমাদের এই জাতি যে আমরা শিশু হত্যা করছি। এবং সেখানে আমরা ধরলাম, তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যবস্থা নেওয়া হলো এবং আমি শুনলাম যে তাদের আসলে বিচারটা আর কন্টিনিউ করেনি। এটা হলো বাস্তবতা। হালাল প্রোডাক্ট সারা ওয়ার্ল্ডে এটা $3 ট্রিলিয়ন বিজনেস এবং আমরা যে হালাল আমরা আনি বাংলাদেশে সেটা হলো আপনার ব্রাজিল হলো ওয়ার্ল্ডের বিফ এক্সপোর্ট, ইন্ডিয়া আমাদের পাশের দেশ বিফ এক্সপোর্টের জন্য ওয়ার্ল্ড ফেমাস হালাল বিফ। মজার ব্যাপার দেখেন এই দুটি দেশই কিন্তু নন মুসলিম দেশ। আমাদের বাংলাদেশের সমস্যাটা কি, এটি একটা সময় ছিল ইসলামিক ফাউন্ডেশন এটা সার্টিফিকেট দিত। ইসলামিক ফাউন্ডেশন হয়তো যে বিসমিল্লাহ বলে যেটা আল্লাহকে স্যাক্রিফাইস করে যেটা এই পার্টটা আছে, কিন্তু যে বিফটা তৈরি হচ্ছে হালালের নামে সেটার কি ট্রেসিবিলিটি কি জানে? তাই সেই ক্ষেত্রে যে জিনিসটা ছিল এটা বাণিজ্য মন্ত্রণালয় থেকে আমাদের একটা উদ্যোগ ছিল, এখানে আমরা ফোকাস করছি 2030 আপনার $10 বিলিয়ন এক্সপোর্ট হবে এবং সেই জায়গাটায় যেটা আছে যেমন আমাদের বেঙ্গল মিট সহ অনেকেই কিছু প্রোডাক্ট এক্সপোর্ট করে এবং সেখানে আরেকটা চ্যালেঞ্জ কি দেখেন সেটা হলো মালয়েশিয়ার মতো একটা মুসলিম দেশ, সেখান থেকে আপনার এটা টেস্ট করে নিয়ে আসতে হবে। সেখানে আমি মনে করি যে বিএসটিআই এই হালাল সার্টিফিকেশনটা এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে একটু জনাব মাহফুজ কবিরের সাথে যুক্ত হতে চাই। মাহফুজ কবির, এই মানে আপনি যদি জাস্ট একটু পরামর্শ দিতেন যে আমরা এই বিএসটিআই বা মান বা রপ্তানি সবকিছু মিলে আমরা এখন গুরুত্বপূর্ণ কোন জায়গাগুলোতে নজর দেওয়া উচিত? হ্যাঁ, আমি মনে করি যে ম্যানুফ্যাকচারিং এর প্রত্যেকটা জায়গাতে দিতে হবে। এর পাশাপাশি আমাদের যে ফুড আইটেম যেগুলো আমরা আসলে এক্সপোর্ট করি সেটাতে হালাল ফুডের একটা বড় রকমের সম্ভাবনা রয়েছে। তো সেই জায়গাতে আসলে মালয়েশিয়ার সঙ্গে আমাদের একটা জয়েন্ট কোঅপারেশন দরকার, এটা সত্য, ওরা নিজেরা ইন্টারেস্টেড। তো সুতরাং এই জায়গাতে আমরা খুব দ্রুত যেন পদক্ষেপ গ্রহণ করি এবং এর পাশাপাশি থাইল্যান্ড একটা নন মুসলিম কান্ট্রি হয়ে তারা কিন্তু পুরো গ্লোবাল মার্কেট হালাল ফুড মার্কেট সেটাকে কিন্তু লিড নিতে চায়। বিশেষ করে পাশাপাশি কিন্তু চায়না রয়েছে, তো তারা একটা বড় রকমের পরিকল্পনা করছে। এখন আমরা কেন পিছিয়ে থাকবো? আমাদের তো প্রচুর পরিমাণে যে খাদ্যপণ্য উৎপাদিত হচ্ছে যেটা হালাল হিসেবে যেতে পারে ইন্টারন্যাশনাল মার্কেটে, তো এর পাশাপাশি প্রসাধনী সামগ্রীও যেতে পারে।
তো সেই সবকিছু মিলে আমাদের একটা কর্মপরিকল্পনা তৈরি করা দরকার, এবং বিশেষ করে মালয়েশিয়ার সঙ্গে আমাদের একটা জয়েন্ট কোঅপারেশন দরকার, যাতে করে তাদেরই ল্যাবটা বাংলাদেশে থাকতে পারে, ব্রাঞ্চে আসতে পারে, এবং আস্তে আস্তে আমরা জনাব মাহফুজ কবির আমাদের involve করব। হ্যাঁ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনি পরবর্তী অন্য কোনো আলোচনায় নিশ্চয়ই আপনার সাথে কথা হবে। আজ আপনাকে এখানে বিদায় দিতে হচ্ছে, ধন্যবাদ। দর্শক, বিজনেস আওয়ারের সময় হলো একটি বিরতির, ফিরবো কিছুক্ষণের মধ্যেই, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবার আমন্ত্রণ বিজনেস আওয়ারে। দর্শক, এবারে জানাবো শেয়ার বাজারের আপডেট। শেয়ার বাজারের সবশেষ অবস্থা আমরা দেখে নিতে চাই ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট থেকে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে প্রধান তিনটি সূচকই নিম্নমুখী রয়েছে। ডিএসইএক্স ইন্ডেক্স যেটি, সেটি এই মুহূর্তে অবস্থান রয়েছে 5133 পয়েন্টে অবস্থান করছে, 63 পয়েন্ট কমে। ডিএসইএক্স ইন্ডেক্স সরিয়া ভিত্তিক যেটি, সেটি 16 পয়েন্ট কমে অবস্থান করছে 1095 পয়েন্টে। ডিএস 30 ইন্ডেক্স যেটি, সেটি 24 পয়েন্ট কমে এই মুহূর্তে অবস্থান করছে 1971 পয়েন্টে। এখন পর্যন্ত লেনদেন হয়েছে 3,470,000 কোটি টাকা। 41টি কোম্পানির শেয়ারের দর বেড়েছে, কমেছে 306টি কোম্পানির শেয়ারের দর, অপরিবর্তিত আছে 48টি কোম্পানির শেয়ারের দাম। জানাবো মুদ্রা বাজারের আপডেট। মুদ্রা বাজার আমরা দেখে নিতে চাই। মুদ্রা বাজারে মার্কিন ডলার 122 টাকায় ক্রয় হয়ে বিক্রি হচ্ছে 123 টাকায়, ইউরো 137 টাকায় ক্রয় হয়ে বিক্রি হচ্ছে 142 টাকায়, পাউন্ড 157 টাকায় ক্রয় বিক্রি হচ্ছে 165 টাকায়, চীনা ইউয়ান 16 টাকায় ক্রয় হয়ে বিক্রি হচ্ছে 17 টাকা 50 পয়সায়, সৌদি রিয়াল 32 টাকা 50 পয়সায় ক্রয় বিক্রি হচ্ছে 32 টাকা 60 পয়সায়, ভারতীয় রুপি 1 টাকা 38 পয়সায় ক্রয় বিক্রি হচ্ছে 1 টাকা 45 পয়সায়। জানাবো স্বর্ণের দাম। স্বর্ণের দামে আমরা দেখতে পাচ্ছি যে স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী রয়েছে এই মুহূর্তে। 22 ক্যারেটের স্বর্ণ যেটি, সেটির দাম আজকের বাজারে রয়েছে 2,16,332 টাকা। 21 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম আছে 2,06,499 টাকা। 18 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম আছে 1,77,001 টাকা, এবং সনাতন প্রতি ভরি স্বর্ণের দাম আজকের বাজারে রয়েছে 1,47,351 টাকা। জানাবো রূপার দাম। রূপার দামেও আমরা দেখতে পাচ্ছি ঊর্ধ্বমুখী রয়েছে রূপার দামেও। আজকে রূপার দাম 22 ক্যারেটের রূপা যেটি, সেটি প্রতি ভরির দাম আছে 4,980 টাকা। 21 ক্যারেটের প্রতি ভরি রূপার দাম আছে 4,747 টাকা। 18 ক্যারেটের প্রতি ভরি রূপার দাম আছে 4,070 টাকা, এবং সনাতন প্রতি ভরি রূপার দাম আছে 3,055 টাকা। আমরা আবার আলোচনায় ফিরতে চাই। যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছিলাম, সেই সাথে যুক্ত করতে চাই মুদ্রাস্ফীতির চিত্রটি। আপনি জানেন যে গত মাসে মুদ্রাস্ফীতি আবারও কিছুটা বেড়েছে। সেখানে আমরা যদি চিত্রটি বলি যে সেটি আসলে এই মুহূর্তে অবস্থান করছে 8.36%, যেটি গত মাসে অর্থাৎ আগস্ট মাসে ছিল 8.29%। সব মিলে আসলে মূল্যস্ফীতি এই যে আপডাউন, যদিও কিছুটা অনেকটা কমে এসেছে, কমা শুরু করেছে, কিন্তু এখনও মানুষের মধ্যে আসলে পণ্যের দাম নিয়ে একটা নাবিশ্বাস অবস্থায় রয়েছে। এ বিষয়ে যদি একটু যুক্ত করতেন। না, আমাদের তো আসলে মূল্যস্ফীতি বেশ কিছুদিন ধরেই আসলে ডাবল ডিজিটে ছিল, এবং সম্প্রতি এটি একটু কমে সিঙ্গেল ডিজিটে আসছে, এবং গত মাসে থেকেও আবার একটু পয়েন্ট সামথিং বেড়েছে, মানে এটার 8.5% বা এরকম একটা জায়গায় আছে। কিন্তু মূল জায়গাটা অন্য জায়গায়। সেটি হলো যে আপনি পণ্যের মূল্য বেড়েছে, এবং সেটা অ্যাভারেজ করে যেটা মূল্যস্ফীতি দেখানো হচ্ছে, কিন্তু মানুষের ইনকাম কতটুকু বেড়েছে আমি যদি দেখি, ইনকাম তো বাড়েনি, বরঞ্চ অনেক জায়গায় কমে গেছে। এই অর্থে যে আপনারা দেখেন, বিশেষ করে সম্প্রতি সময়ে আমাদের যেই পরিবর্তনের পরে সব তো স্বাধীন আমরা, এবং সেখানে আপনার দেখেন যেভাবে শ্রমিক আন্দোলন, বিশেষ করে আমি শ্রম মন্ত্রণালয়ের সচিব হিসেবে গত 1 বছর যে কাজটা করলাম এই সরকারের সময়, সেখানে যে চ্যালেঞ্জটা ছিল যে আমাদের ইন্ডাস্ট্রিগুলো যেভাবে বন্ধ হয়ে গেছে, মানুষ আনএমপ্লয়মেন্ট তৈরি হয়েছে, আমাদের প্রায় লক্ষ লক্ষ শ্রমিক কিন্তু বেকার হয়ে গেছে, যেহেতু ফ্যাক্টরিগুলো রান করতে পারেনি, সেটা বিভিন্ন কারণে। সেখানে আমাদের যেহেতু মানি লন্ডারিং হচ্ছে, মালিকরা পালিয়ে গেছে, অনেক জায়গায় আমাদের এনার্জি ক্রাইসিস আছে, গ্যাস দিতে পারি না, শুধুমাত্র গ্যাস না দেওয়ার কারণে অনেকগুলো ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, এবং সেখানে তাদের শ্রমিক অসন্তোষ যেটা ছিল সেটা আমরা হ্যান্ডেল করার চেষ্টা করেছি, এবং সেটা খুবই টাফ টাইম আমি পার করেছি। কিন্তু দেখেন, মানুষের এই যে শ্রমিকরা বেকার হয়ে গেছে, নতুন কিন্তু এমপ্লয়মেন্ট জেনারেট হয়নি। প্রতি বছর কিন্তু 22 লক্ষ লোক আমাদের কাজের জন্য উপযুক্ত হয়, এবং সেটার একটা অর্ধেক হয়তো বিদেশে যায়, বাট বাকি অর্ধেক তো আপনার সরকার কতটুকু করতে পারে। সরকার বছরে প্লাস মাইনাস 1 লক্ষ লোককে এমপ্লয়মেন্ট করে, কিন্তু 10 লক্ষ লোক তো আমার এখানে নতুনভাবে কর্মে ঢুকছে। নতুন লোককে আমি যেমন আমি তাদেরকে চাকরি দিতে পারিনি। বা এই ক্ষেত্রে একটু যদি আপনি সাজেশন দিতেন, আমরা একেবারে শেষের দিকে রয়েছে, আপনি যদি একটু সংক্ষেপে যদি এই বিষয়টা। এখানে সবচেয়ে বড় জায়গাটা হলো যে আমাদের ব্যবসার পরিবেশটা, ট্রাস্টটা ফিরিয়ে আনতে হবে।
অর্থাৎ একজন ব্যবসায়ী তিনি কখন ইনভেস্ট করবেন, তিনি যখন এই ট্রাস্টটা পাবেন, এবং সেখানে যতক্ষণে আপনার এখানে ইনভেস্টমেন্ট না হবে, সেটা দেশের যারা বিনিয়োগকারী প্লাস আমরা এফডিএ থেকে বিদেশ থেকে যে বিনিয়োগ আসবে, এটি যদি এখানে না হয় তাহলে আপনার এমপ্লয়মেন্ট জেনারেট হবে না। এমপ্লয়মেন্ট জেনারেট না হলে অবস্থা আরও দিন দিন কিন্তু খারাপের দিকে যাবে। এবং সেখানে আর একটা জিনিস হলো যে ব্যবসায়ীরা কিন্তু বিভিন্ন সুযোগের সদ্ব্যবহার করে, অনেক কতিপয় ব্যবসায়ী, বিশেষ করে আপনার যে কোনো জিনিসের দাম, যেমন মরিচের দাম হঠাৎ করে 400 টাকা হয়ে যায়, ইলিশ মাছ এবারে দুর্লভ হয়ে গেল, এইগুলো তো ধরেন ইলিশ মাছ তো আর সবাই আপনার অ্যাফোর্ড করতে পারে না, কিন্তু নিত্য যে জিনিসগুলো আছে সেই জায়গাগুলোতেও কিন্তু একটা মানে খুবই অস্থির অবস্থা। সেই জায়গায় সরকারের উচিত হলো আমাদের টিসিবি সহ আমাদের যে সোশ্যাল সেফটি নেটওয়ার্কের আওতাটা আরও বাড়ানো। থ্যাংক ইউ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের বিজনেস আয়োজন। আমাদের সাথে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।